54 বা 55 বছরে বাংলাদেশের ইতিহাসে 12টি নির্বাচন আমরা খাতা কলমে পেয়েছি। সবগুলো নির্বাচনে যে জনগণের নির্বাচন ছিল তা কিন্তু নয়, খাতা কলমে 12টা নির্বাচন আমরা পেয়েছি। কিন্তু প্রত্যেকটা নির্বাচন নিয়ে আলোচনা, সমালোচনা, প্রশ্ন, নানান ধরেন যে আপনার কিন্তু প্রশ্নবোধক চিহ্ন ছিল। প্রত্যেকটা আসনেই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির প্রতি প্রশাসন একরকম ঝুঁকে আছে। নির্বাচনের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ। মাঠে নামছে রাজনৈতিক দলগুলো, আর মাঠের রাজনীতি আর কূটনৈতিক বার্তায় স্পষ্ট হয়ে উঠছে চাপ ও পাল্টা চাপের বাস্তবতা। অংশগ্রহণমূলক নির্বাচন, প্রশাসনের ভূমিকা, রাজনৈতিক দলগুলোর কৌশল এবং পরিকল্পনা সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই নির্বাচন কোন পথে যাচ্ছে? এই নির্বাচনকে কেবল ভোটের প্রতিযোগিতা নাকি ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা? নির্বাচন ঘিরে চলমান রাজনীতির হিসাব নিকাশ নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন একজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন ফারুক হাসান, সিনিয়র সভাপতি ও মুখপাত্র এবং ঠাকুরগাঁও 2 আসনের প্রার্থী গণ অধিকার পরিষদের। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম যে এই নির্বাচন কি কেবল ভোটের প্রতিযোগিতা নাকি ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা হতে পারবে? ধন্যবাদ আপনাকে। যে কোনো নির্বাচনই আসলে দুটো দিক থাকে, একটা ভোটের প্রতিযোগিতা আর একটা ভবিষ্যৎ, মানে বাংলাদেশ বা ভবিষ্যতে আসলে কীরকম দেশ আপনি বিনির্মাণ করবেন বা কীরকম রাজনীতি প্রতিষ্ঠা করবেন তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ওই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আমরা আসলে দেখতে পাই। যেমন ধরুন আগামী জাতীয় নির্বাচন নিয়ে এবার এত আসলে ধরেন যে একটা আলোচনা, এতটা মানে প্রতীক্ষা, আকাঙ্ক্ষা কেন? বিকজ বিগত 15-16 বছর আমরা আসলে নির্বাচন থেকে বঞ্চিত ছিলাম। এদেশের মানুষ নির্বাচন নামক যে শব্দ, এই শব্দটা থেকে তারা মানে বঞ্চিত ছিল। তো সেই জায়গা থেকে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একবারই আমাদের সন্নিকটে, এই নির্বাচন নিয়ে আসলে এই জন্যই আমাদের এতটা ধরেন যে আবেগ, এতটা আমাদের আকাঙ্ক্ষা, প্রতীক্ষা সব কিছু মিলিয়ে। এখন ধরেন নির্বাচন তো খালি হলেই হবে না। বিগত 54 বা 55 বছরে বাংলাদেশের ইতিহাসে 12টি নির্বাচন আমরা খাতা কলমে পেয়েছি। সবগুলো নির্বাচনে যে জনগণের নির্বাচন ছিল তা কিন্তু নয়, খাতা কলমে 12টা নির্বাচন আমরা পেয়েছি। কিন্তু প্রত্যেকটা নির্বাচন নিয়ে আলোচনা, সমালোচনা, প্রশ্ন, নানান ধরেন যে আপনার কিন্তু প্রশ্নবোধক চিহ্ন ছিল। তো সেই জায়গা থেকে আগামী নির্বাচন যেহেতু একবারই আমাদের হাতের নাগালে, এই নির্বাচনটি আসলে কেমন হবে? এবং 12টি নির্বাচনের কথা আপনি বলছিলেন ফারুক হাসান, তার মধ্যে কিন্তু 7টি নির্বাচনী সংসদের পূর্ণ মেয়াদ পূর্ণ করতে পারেনি। এটা আমি বলছি যে বিগত প্রত্যেকটা নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল। তারপরেও কেয়ারটেকারের আন্ডারে যে 4টি নির্বাচন হয়েছে, আমরা বলছি যে তুলনামূলকভাবে সেই 4টি নির্বাচন ভালো হয়েছে। নট শতভাগ ভালো, মানে ভালো হয়েছে তুলনামূলক। তো সেই জায়গা থেকে আগামী নির্বাচন, এই নির্বাচন আসলে কেমন হবে, এখন এইটা জনগণের মধ্যে সবচাইতে বড় আগ্রহের একটা জায়গা। আগে ছিল একটা শঙ্কার জায়গা যে নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচন হলে কবে নাগাদ হবে, কিভাবে হবে, এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন ছিল। তো যেহেতু তফসিল হয়ে গেছে, দ্যাট মিনস নির্বাচন হতে যাচ্ছে বা হবে। এখন কিন্তু সবচাইতে বড় প্রশ্নটা কি মানুষের, যে নির্বাচনটা আসলে শান্তিপূর্ণ হবে কিনা, কিভাবে হবে, ভোটাররা আসলে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, নাকি ওই বিগত সময়ের যে গতানুগতিক সিস্টেম, যে গতানুগতিক ধারাবাহিক আমাদের ইতিহাস, যে অনেকেই ভোট কেন্দ্রে যাওয়া লাগে না, ভোট কেন্দ্রে যাওয়ার আগে বলে দেয় তোমার ভোট হয়ে গেছে, তুমি বাসায় গিয়ে ঘুমাও। তো এরকম একটা পরিবেশ, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হবে কিনা, দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন। তো সেই জায়গা থেকে ভোটাররাও কিন্তু অনেকটা শঙ্কিত, আতঙ্কিত। কেন? কারণ এখন পর্যন্ত নির্বাচনী যে আমাদের পরিবেশ, যে হলিস্টিক যে সিস্টেম এখন পর্যন্ত এই সরকার নিয়ে আসছে, এটা থেকে আসলে আমরা খুব একটা আশাবাদী হতে পারছি না। আমরা যতটা আশাবাদী হওয়া দরকার আমাদের, আমরা কিন্তু ততটা আশাবাদী নই। সেই সঙ্গে নির্বাচনী মাঠের এই বাস্তবতাকে কেন্দ্র করে অনেকেই কিন্তু প্রশ্ন রাখছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। না, সেটা একটা বড় বিষয়। ধরেন যে আমরা তো চাই একটি প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, একতরফা নির্বাচন, ডামি নির্বাচন, ওই ইঞ্জিনিয়ারিং মেকানিজমের নির্বাচন, সবই নির্বাচন আমরা দেখেছি। 2008 সালের নির্বাচনকে অনেকেই বলে এটা একটা ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হয়েছে, বাস্তবে কিন্তু তা ছিল না। 2008 সালের নির্বাচনটি ছিল একবারে পুরোপুরি একটা মেকানিজমের ইলেকশন, ইঞ্জিনিয়ারিং মেকানিজম যেটাকে বলা হয়। আবার 2014 বা 2024 সালে যে নির্বাচন, এই নির্বাচনগুলো তো আমি ডামি মামি, হ্যাঁ, এরকম মামা খালু নির্বাচন বলে সবাই বিভিন্ন এই যে দেখেন, মানে কোন নির্বাচন নিয়ে কিন্তু আমরা আসলে ওই যে প্রশ্নবোধক চিহ্ন, এই চিহ্নটাকে আমরা আসলে বাইরে রাখতে পারছি না। তো আগামী নির্বাচনটা আসলে কেমন হবে, এই নির্বাচন নিয়ে এই জন্য এতটা আগ্রহ আমাদের। এই নির্বাচনে আপনি যেমনটি বললেন যে এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা, প্রতিযোগিতামূলক হবে কিনা, সব প্রার্থী লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সেই সুযোগটা পাবে কিনা। এখন পর্যন্ত আপনি যদি এই প্রশ্নটা করেন, সব প্রার্থী কি সমান সুযোগ পাচ্ছে?
প্রার্থীরা কি আসলে ধরেন যে আপনার নির্ভয়ে নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারছে? লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তো আমরা অসংখ্য অভিযোগ দেখছি, রাজনৈতিক দলগুলোই করছে। এটাই তো বলছি, শুধু আমি না, আমি গণ অধিকারের প্রার্থী বলে তা না, বিএনপির মহাসচিব তিনিও গতকালকে বলেছেন, গতকাল না আজকে সম্ভবত, যে এখন পর্যন্ত সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ ভালো করতে পারে নাই, আমরা আতঙ্কিত। জামায়াত এনসিপির তরফ হ্যাঁ, থেকেও কিন্তু আর জামায়াত, অভিযোগ শুনছি যে NCP বাকিরা তো প্রশাসন আছেই। একটি দলের প্রতি ঝুঁকে Right. গেছে, তারা বলছে রিটার্নিং অফিসাররাও আসলে পক্ষপাতিত্ব করছে। সেটাই, মানে অভিযোগ শুধুমাত্র যে একটা দল বা একটা পক্ষ থেকে আসছে তা কিন্তু নয়, অভিযোগ কিন্তু চতুর্মুখী, চতুর পক্ষ থেকে আসছে। দ্যাট মিন্স যেহেতু সব পক্ষ থেকে অভিযোগগুলো দিচ্ছে, তার মানে আসলেই যে আমাদের নির্বাচনী পরিবেশ, নির্বাচনী যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট আসলে আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম ততটুকু কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই, দেখতে পাচ্ছি না। তো এখন পর্যন্ত ধরেন যে আমরা প্রার্থী যারা, একজন প্রার্থীকে ইতিমধ্যে গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার আজ পর্যন্ত করা হয় নাই। যারা গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। বেশ কয়েকজন প্রার্থীকে গুলি করা হয়েছে, অনেকে জীবনে ধরেন যে আল্লাহর রহমত ছিল বেঁচে গিয়েছে। আপনার চট্টগ্রামে কয়েকদিন আগে বিএনপির এক প্রার্থীকে গুলি করা হলো, আরো বেশ কয়েকটা জায়গায়। তো এই যে নানান জায়গায় প্রার্থীরা যখন আপনার ধরেন যে হুমকির মুখে, সেখানে আমি তো আসলে আমার চাইতে চিন্তা করি আমার দেশে যে 12.5 কোটি ভোটার, এই ভোটারের জীবনের নিরাপত্তা কে দিবে? এবং তফসিলের পরে আমরা দেখেছি যে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এটা তার তো- সাথে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কোনো অংশ বা যদি বলি যে আসলে দেখা দেখেন, যায় না। যারা দেশের বিরুদ্ধে তারা সবসময় এই চেষ্টাটা করবে, এটা নতুন কিছু না। এটা আপনি যদি এই যে নির্বাচনের সন্নিকটে এসে বলেন যে ওই পরাজিত শক্তি তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, এটা সেটা, আরে ভাই এটা কি আপনি জানতেন না 1.5 বছর আগে যারা পরাজিত তাদের কাজই তো বানচাল করা, তাদের কাজই দেশকে বিপদে ফেলা। তার অপোজিটে আপনার আসলে প্রোটেকশনটা কি, আপনার প্রস্তুতিটা কি? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আপনি বলেন যে তারা চেষ্টা করছে, তার বিপরীতে আমি আমার এই প্রস্তুতি নিচ্ছি, সুতরাং তারা কোনোদিন সফল হতে পারবে না। বাট তাদের অপোজিটে এই সরকারের এখন পর্যন্ত প্রস্তুতি কিন্তু আমরা সেভাবে লক্ষ্য করছি না। ওরা গুলি চালাবে, তার বিপরীতে আপনি গুলিটাকে ঠেকানোর জন্য আপনি কি নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন? বুঝেন না বিষয়টা? তো সেই জায়গা থেকে সরকারকে দৃশ্যমান সেরকম অ্যাক্টিভিটি এখন পর্যন্ত দেখাতে পেরেছে? পারে নাই। আজকে আপনাকে প্রার্থীরা একটু যেখানে জানিয়ে রাখি- আতঙ্কিত, প্রার্থীরা যেখানে শঙ্কিত, সেখানে আমার দেশের 12.5 কোটি ভোটার, তারা কি আপনার মনে হয় যে আনন্দে আছে? তারা তো আরো বেশি বেশি আতঙ্কিত, শঙ্কার মধ্যে রয়েছে। নিশ্চয়ই। তাহলে ভোটারদের যেখানে নিরাপত্তা নেই, প্রার্থীদের নিরাপত্তা নেই, আপনি কাদের নিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন? আমার তো এই জিনিসটাই বুঝে আসে না। এই যে সরকার প্রতিদিন একবার গলা ফাটিয়ে বলছে যে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেব। ইতিহাসের সেরা নির্বাচনের ইতিহাসের কথাও কিন্তু সেরা। সরকার বলছে। আরো এক ধাপ এগিয়ে। ফারুক হাসান, আপনাকে একটু আসলে- জানিয়ে রাখি যে বিতর্কিত 3 নির্বাচন নিয়ে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিশন। সেখানে বলা হয়েছে প্রশাসন, পুলিশ, ইসি ও গোয়েন্দা সংস্থার একাংশ পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত অনিয়ম ও বিতর্কিত 3টি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা শুরু হয়েছিল 2008 সালের নির্বাচনের পর থেকে। এই অভিনব পরিকল্পনা হয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে। এবং প্রধান উপদেষ্টা আজ কিন্তু প্রতিবেদন গ্রহণ করে বলেছেন নির্বাচন ডাকাতি যেন আর কখনো ঘটতে না পারে। 3টি বিতর্কিত নির্বাচনের পর ত্রয়োদশ নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কি? না, আপনি তো আসলে বলেই দিলেন সব, মানে আপনি প্রশ্নের উত্তর অলরেডি দিয়েই দিয়েছেন যে এই যে বিগত নির্বাচনগুলো আসলে কারা এই মেকানিজমগুলো করেছে, কারা এই নির্বাচনগুলোকে একতরফা নির্বাচন বানিয়েছে। একবার রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল থেকে, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে পুলিশ প্রশাসন, প্রত্যেকটা বডির সর্বোচ্চ লেভেল থেকে কিন্তু এই মেকানিজমগুলো করা হয়েছে। তো আগামী নির্বাচন যেহেতু সন্নিকটে, আপনি এখন তাকান তো, এই যে পুলিশ বলেন, প্রশাসন বলেন, তারা দেখেন যে কোনো একটা বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যেমনটি বিগত সময়ে দেখেছি হাসিনার আমলে যে ইভিএম এর নির্বাচন, ইভিএম মেশিন ব্যবহার করি, যে আপনি লাল বাটনে চাপবেন না সবুজে চাপবেন, মানে যে বাটনে ক্লিক করেন ভোটটা পড়বে একটা নির্দিষ্ট মার্কায়। তো আগামী নির্বাচনের যে এখন পর্যন্ত প্রস্তুতি, যে একবারে বিশাল মহা আয়োজন, এই আয়োজন দেখে মনে হচ্ছে যে সবই ঠিকঠাক, সবই চলবে, কিন্তু মনে হচ্ছে নির্দিষ্ট একটা দলকে তারা ক্ষমতায় আনবেই, আনার জন্য যা যা করা তাই করবে। যেমনটি আমরা দেখেছিলাম 2008 সালের সেই নির্বাচনে বাহ্যিকভাবে আমরা বলি না যে একটা অবাধ সুষ্ঠু ভালো নির্বাচন হয়েছে, এটা কিন্তু আপনি খালি চোখে মনে হয়েছে আপনার, যে লাইন, লম্বা লাইন, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে আনন্দ চিত্তে ভোট দিচ্ছে, সিল মারতেছে ব্যালটে, কিন্তু বাস্তবে করতে ওই যে ফর্মুলা উপর থেকে যারা মেকানিজম করেছে, ওরা যেটা চেয়েছে সেটা কিন্তু বাস্তবায়ন হয়েছে। ফারুক হাসান, বিগত সময় আমরা দেখেছি যে নির্বাচনের ফলাফল অনুমানযোগ্য, সেই নির্বাচন নিয়ে জনগণের সেরকম একটা আস্থা কিংবা সেরকম একটা যদি বলি আগ্রহ থাকে না। ত্রয়োদশ নির্বাচনের ফলাফল কি অনুমানযোগ্য? অনুমানযোগ্য যদি শতভাগ ওই রকম নাও হয়ে থাকে, অনেকটাই তো অনুমানযোগ্য কার্যক্রমের মধ্য দিয়ে। ধরেন যে নানাবিধ যে অ্যাক্টিভিটি, নানাবিধ যে কার্যক্রম, এগুলোর মধ্যে প্রমাণ হয় কোন না। কার্যক্রমগুলোকে আপনি indicate যেমন করছেন? ধরেন যে গোয়েন্দা সংস্থার প্রধান, ধরেন যে ওই বিএনপির হেডকোয়ার্টারে গিয়ে ওদিন সাক্ষাৎ করে আসছেন। ধরেন আমি ধরেই নিলাম বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের আপসী নেত্রী,
এটা তো একবারে প্রশ্নের ঊর্ধ্বে। উনার প্রতি সম্মান রেখে হয়তো তিনি শোক জানাতে গিয়েছেন, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যখন একটা গোয়েন্দা বাহিনীর প্রধান বিএনপির একটা অফিসে যাবে, জনমনে এটা নিয়ে কিন্তু নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়, মিশ্র প্রতিক্রিয়া, নেতিবাচক প্রতিক্রিয়া, যে গোয়েন্দা বাহিনীর প্রধান ওখানে কেন যাবে। তিনি কিন্তু ভালো উদ্দেশ্যে গেছেন যে শোক বই স্বাক্ষর করতে বা শোক জানাতে, কিন্তু জনমনে এই প্রশ্নটা নেতিবাচকভাবে উদ্রেক হয়। তখন কিন্তু জনমনে এই প্রশ্নটা জাগে যে তাহলে গোয়েন্দা বাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, প্রশাসনের প্রধান, সরকার প্রধান, অমুক তমুক সবাই যখন ওখানে গিয়ে হাজিরা দেয় ফর এক্সাম্পল, তাহলে এদের মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচন কিভাবে হবে। আবার দেখেন যে গত 3 দিন আগে আমাদের নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন, তিনি ধরেন যে উনাকে অনুরোধ জানিয়েছেন উনি যাতে ওনার উত্তরবঙ্গের সফর বাতিল করেন বা না করেন। নির্বাচন কমিশন এখন কিন্তু মূল দায়িত্বে, তফসিল ঘোষণার পরে মূল যে পুরো মনে করেন যে পাওয়ার কিন্তু নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত হয়ে যায়। তো সুতরাং নির্বাচন কমিশন যদি কোনো একটা দলকে অনুরোধ জানায়, তাহলে অন্য দলগুলো এটা নিয়ে অবশ্যই নেতিবাচক একটা প্রতিক্রিয়া দেখাতে পারে, যে আমাকে তাহলে অনুরোধ জানান। ধরেন যে আমি আইন লঙ্ঘন করলাম, কিন্তু এরপর ফারুক যদি হাসান, আমাকে ধরেন যে আপনাদের দলের একজন নেতাই তো পদত্যাগ করে আমরা জানি বিএনপির হয়ে নির্বাচন করছে। পারে। অনেকেই প্রশ্ন রাখছে যে গণ অধিকার পরিষদ কি 2 নৌকায় পা দিয়ে চলছে? না, আমরা তো 2 নৌকায় পা দিই নাই, আমাদের নৌকা তো একটাই, আর একটা নৌকাতে আছে। 2 নৌকায় পা দেওয়া তো এখন যারা দল ছেড়ে অন্য দলে গিয়েছে, এটা তো তার একান্তই ব্যক্তি স্বাধীনতা। আপনি কারো ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারবেন? কিন্তু আপনি গণ আজকে অধিকারের এখানে- না, আপনি গণ আজকে অধিকার পরিষদের সাথে দলীয়ভাবে বিএনপির সাথে পর্দার অন্তরালে না, কোনো আমি- আপোষ আমি- কিংবা সমঝোতা হয়নি? আমি আসতেছি। ধরেন আপনি আজকে নিউজ 24 এর উপস্থাপিকা, আপনি চাইলে কালকে এখান থেকে আরেক টেলিভিশনে জয়েন করতে পারেন। আপনাকে কেউ কি বাইন্ধে রাখতে পারবে বা আটকে রাখতে পারবে? রাখার কোনো সুযোগ নেই। তো ঠিক একইভাবে ধরুন যে আজকে আমি গণ অধিকারের দায়িত্বে আছি, আমি যদি এই দলে না থাকতে চাই, কেউ কি আমাকে দড়ি বেঁধে রাখবে? সুযোগ নেই। রাশেদ খান আগে আমাদের দলের সাধারণ সম্পাদক ছিল, তার ভালো লাগে নাই, সে এখন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করছে। সে কিন্তু এমন না যে গণ অধিকারের পদে আছে আবার বিএনপিতে গিয়ে যোগ দিয়েছে, বিষয়টা তেমন না। তার মানে গণ অধিকার পরিষদের সাথে পর্দার অন্তরালে কোনো আপোষ না, কিংবা এবার সমঝোতা আসুন। হয়নি? এই নির্বাচনে আসলে নির্বাচনী জোট হয় নাই কোন দলের সাথেই, সেটা বিএনপি কেন্দ্রিক বলেন বা জামাত কেন্দ্রিক বলেন। জামাতের সাথে যে 11টা দল আছে ওটাও কিন্তু জোট না, ওটাকে নির্বাচনী সমঝোতার কথা বলছে তারা। রাইট। বিএনপির সাথেও যে অনেকগুলো দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, এটাও কিন্তু নির্বাচনী সমঝোতা, নট জোট। যেমন আপনার পার্থ সাহেব, সে কিন্তু তার মার্কায় নির্বাচন করছে। আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূর, সেও কিন্তু আমাদের দলীয় মার্কায় নির্বাচন করছে। এরা অনেকগুলো দল। আর যারা দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে, ওটা তো বিএনপির নেতা, এখন ওটা ভিন্ন বিষয়। আরপিও সংশোধনের কারণেই কি এবার আমরা জোটের সমীকরণ পাল্টে যেতে দেখলাম? আমি সেই প্রশ্নটি এটা- এটা- রেখে এটা বিরতিতে factor, যেতে এটা- চাই। এটা একমত। আমি বিস্তারিত শুনবো এই বিষয়ে আপনার কাছ থেকে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আরআইসিএল স্টিল। দর্শক, জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আরও 2 জন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। স্টুডিওতে আছেন ASM সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব ও সদস্য নির্বাচন পরিচালনা কমিটি এনসিপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক, আরও জানিয়ে রাখতে চাই জুমে আমাদের সঙ্গে যুক্ত হবেন আজিজুল বারী হিলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। সাইফ মুস্তাফিজ, এই অংশে আপনার সঙ্গে যুক্ত হতে চাই। আমরা যেমনটি জানি যে জামায়াতের সাথে এনসিপির যখন নির্বাচনী সমঝোতা হলো, তখন আমরা দেখেছি যে এক ধরনের পদত্যাগের হিড়িক লেগে গেছে। এবং সাম্প্রতিক সময়ে এই সপ্তাহে আমরা দেখেছি যে আরও 18 জন শীর্ষ নেতা সহ জেলা, উপজেলা, বিভাগীয় শহরগুলোতে বহু নেতা পদত্যাগ করেছে। পদত্যাগকারী একাধিক নেতা বলেছে গণ অভ্যুত্থানের রাজনীতি থেকে এনসিপি সরে আসা এবং জামায়াত ত্যাগ এড়াতে দল ছাড়তে বাধ্য হয়েছেন তারা। অনেকেই বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা, যে এভাবে যদি পদত্যাগের হিড়িক কিংবা মিছিল চলতে থাকে, নির্বাচনের পর এনসিপির দল হিসেবে টিকে থাকাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে যাবে। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত একটি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলটি আসলে গঠিত হয়েছে নানা মতের মানুষকে কেন্দ্র করে এবং এই এক ছাতার নিচে আসলে অনেকগুলো মানুষ একসাথে আমরা কাজ করছি একটা ফ্যামিলির মতো করে। আর সেখানে ধরেন আপনার সাথে আমার কিছু আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতেই পারে, আর সেই জায়গা থেকে কিছুটা ডিবেট হয়েছে, কিছুটা আসলে তাদের খারাপ লাগার জায়গা ছিল, সেই জায়গা থেকে তারা পদত্যাগ করেছে। কিন্তু আমাদের দলটি শুধু 18 জন কেন্দ্রিক না, আসলে এখানে হাজার হাজার নেতাকর্মী আছে, লাখ লাখ নেতাকর্মী আছে। তো সেই জায়গা থেকে আমাদের দলটি নির্বাচন কেন্দ্রিক আমাদের যে পরিকল্পনা, সেই অনুযায়ী দল সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেটাকে সম্মান জানাই। আবার আমাদের যেই সব সদস্য বা আমাদের পরিবারের যারা আছেন, যারা আসলে পদত্যাগ করেছেন, তাদের মতামতকে আমি সম্মান করি এবং আমরা চেষ্টা করছি আমাদের যেই কিছুটা কমিউনিকেশন গ্যাপ ছিল বলে আমি মনে করি, কারণ এটা খুব দ্রুত সময় আসলে ডিসিশনটা নিতে হয়েছে এবং সেখান থেকে যারা আমাদের টপ টিয়ারের নেতারা আছেন,
তাদের সাথে কিছুটা কমিউনিকেশনের গ্যাপও তাদের মধ্যকার ছিল, কারণ এটা কোনো আদর্শিক জোট না, এটা মূলত 11 দলের সাথে একটি রাজনৈতিক জোট, এবং ইলেকশন কেন্দ্রিক আমরা যেই সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, এই প্রশ্নেই মূলত আমরা আসলে এক ছাতার নিচে এসেছি। তো সেই জায়গাটা আসলে কিছুটা দ্রুত সিদ্ধান্তের কারণে কিছুটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে, এবং অনেকের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যে তাদেরকে ফিরিয়ে আনার। তো এটা নিয়ে আসলে রাজনৈতিক দল হিসেবে এনসিপির মানে খুব বেশি চিন্তার কিছু নেই আর কি। অনেকদিন ধরে রাজনৈতিক মহলে এক ধরনের গুঞ্জন আমরা দেখেছি যে আসন সমঝোতা নিয়ে জামায়াত 11 দলীয় জোটের সাথে এক ধরনের যদি বলি যে টানাপোড়েন চলছিল, আসলেই কি তাই? না, ব্যাপারটা হয়েছে যে এখানে তো অনেকগুলো রাজনৈতিক দল আছে। আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা আসনে যেন আমাদের 11 দলের থেকে বেস্ট যে ক্যান্ডিডেট তাকে মনোনীত করা, যেন আমরা সেই আসনটি তুলে আনতে পারি, বের করে আনতে পারি সেই প্রার্থীকে। তো সেই জন্য কিছুটা সময় লাগছে, কারণ আমরা তো দীর্ঘদিন তো আসলে এই রাজনৈতিক দলগুলোর একসাথে কোনো বোঝাপড়া কখনো ছিল না। হয়তো আমরা জুলাই গণঅভ্যুত্থান বা তার পূর্ববর্তী সময়ে আসলে বিভিন্ন ইস্যুতে এক হিসেবে আমরা কাজ করেছি, কিন্তু যেহেতু এখন একসাথে নিচে আসা হয়েছে, আমরা চেষ্টা করছি যে অন্যান্য যে প্রার্থী আছে যে যে আসনগুলোতে, সেখান থেকে বেস্ট ক্যান্ডিডেটটা বের করে আনার জন্য। কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস দেখতে পাচ্ছেন? আমরা তো আসলে সম্পূর্ণভাবে প্রস্তুত, কিন্তু আসলে প্রশাসন থেকে শুরু করে বিএনপির প্রতি আসলে প্রশাসনের যেই আসলে আলাদা করে ট্রিটমেন্ট, সেই জায়গা থেকে আসলে আমরা বুঝতে পারছি না যে কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসলে নির্বাচনটা হতে যাচ্ছে। প্রত্যেকটা আসনেই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির প্রতি প্রশাসন একরকম ঝুঁকে আছে। তো সেক্ষেত্রে আমরা তো আমাদের জায়গা থেকে ফুল প্রিপেয়ার্ড একটা ভালো একটা কম্পিটিশন দেওয়ার জন্য, একটা পজিটিভ কম্পিটিশন দেওয়ার জন্য। আমাদের যারা আসনের যারা জনগণ আছেন তারাও আসলে সেইভাবেই রিসিভ করতে চায়, কিন্তু ধরেন আমাদের ক্ষেত্রে পেশি শক্তি বা অনেক বেশি টাকার যেই লগ্নি করার জায়গাটা, সেটা তো আসলে আমাদের নেই, বা আমরা আসলে সেই ট্রেডিশনাল পলিটিক্সের জায়গাটাও ফলো করি না। তো সেই জায়গা থেকে আমরা তাদের সাথে কিছুটা পিছিয়ে আছি। তো সেই জায়গায় প্রতিদ্বন্দ্বিতাতে আমরা কিছুটা পিছিয়ে আছি, কারণ আমাদের মুস্তাফিজ, আপনি বলছিলেন যে প্রতিটি আসনেই প্রশাসন বিএনপিকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে কিংবা ঝুঁকে আছে, কিন্তু গতকালই কিন্তু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কি বলবেন? হ্যাঁ, এরকম তো কথা তারা ডেইলি রুটিন আকারে বলছে যে সব থেকে বেস্ট ইলেকশন তারা দিবেন, বা সব থেকে সুন্দর ইলেকশনটা তারা এবার উপহার দিবেন জাতির কাছে। কিন্তু মাঠের বাস্তবতা তো ডিফারেন্ট। আমরা যারা এলাকায় কাজ করছি বা আমার নির্বাচনী আসনে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ঋণ খেলাপির মতো যারা আছেন, তারা বিএনপির প্রার্থী হতে কোনো রকম চড়াই উতরাই ছাড়াই আসলে তাদের নমিনেশন বৈধতা পেয়ে যাচ্ছে। দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও তারা বিভিন্নভাবে সেটা বৈধতা পেয়ে যাচ্ছে। আমরা কমপ্লেন করার পরও, আমরা যখন মানে আমার আসলেই আমি যখন কমপ্লেন করেছি, তখন তারা বলেছে যে এটা তো আপনারা বের করবেন, মানে এটা তো আমাদের দায়িত্ব না। যে রিটার্নিং অফিসার আছে বা এই দায়িত্বরত যারা আছেন তাদের, মানে তাদের না, আমাদের প্রত্যেকের যেই নমিনেশন ফর্ম বা আমরা যেই হলফনামা বা আমরা যে ডিটেলটা দিচ্ছি, সেটা যাচাই বাছাই করা তো তাদের দায়িত্ব, এটা তো আমাদের ইন্ডিভিজুয়াল কোনো কাজ না। তো তারা একরকম বলছে যে এটা তো আপনারা দেখবেন, আপনারা বের করবেন, তো এটা তো আমাদের কাজ না। আবার যখন আমরা কমপ্লেন করছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের থ্রেট আসছে যে দেখে নেওয়া হবে, এটা তো শেষ না, মানে আমার ক্ষেত্রেই হয়েছে। সো এই রকম ঘটনা আসলে আমাদের অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সাইফ মুস্তাফিজ। দর্শক, আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন আজিজুল বাড়ি হেলাল, আমরা যুক্ত হব তার সঙ্গে। জনাব আজিজুল বাড়ি হেলাল, আপনি যদি সাইফ মুস্তাফিজের বক্তব্য শুনে থাকেন, নিশ্চয়ই অভিযোগগুলো শুনেছেন, এই অভিযোগগুলোর বিষয়ে কি বলবেন? আমি অনেক খুশি হয়েছি যে সাইদ মুস্তাফিজ এবার নির্বাচনে অংশগ্রহণ করছে। আমার খুবই একজন ক্লোজ একজন মানুষ, রাজনীতিতে তার যে আগমন এবং নির্বাচনে অংশগ্রহণ করছেন, এর জন্য অনেক ধন্যবাদ। এবং তারা যে জোট করেছে সেজন্য ধন্যবাদ, যে আমাদের নির্বাচনটা কম্পিটিটিভ হলে আমাদের গণতন্ত্র 24-এর গণ অভ্যুত্থানের জন্য কত বড় একটা সার্থকতা, এই জন্য তারা একটা জোটও করেছে, আমাদেরও জোট হচ্ছে, আরো অনেক জোট রাজনীতি করবে, এটাই ভালো। আর সাইদ মুস্তাফিজ যেটা বলছে যে প্রশাসন আমাদের পর একটু ঝুঁকে আছে, হয়তো তার এলাকায় তার দেখে এটা মনে হচ্ছে। আমি কিন্তু এখন আপনার সাথে কথা বলছি, আমি একটা নিভৃত পল্লী আমার এলাকায় রাস্তায় দেখেন চারিপাশে অন্ধকার, আমি গাড়ির মধ্যে বসে করছি। আমার এলাকায় দেখে মনে হচ্ছে যে আমাদের এই প্রশাসন কিছুটা মনে হয় আমাদের প্রতি বৈরী
মনোভাব পোষণ করছে। আমি গতকালকেও আমার একটা নির্বাচনী সমাবেশ, প্রোগ্রাম না, আমি ছাত্রদের সাথে মত বিনিময় করতে গিয়েছিলাম। আমাকে প্রশাসন থেকে বলা হয়েছে যে এটা করলে নির্বাচনী আচরণ বিধি ভেঙে যাবে। আমি দেখলাম যে নির্বাচন আচরণ বিধির মধ্যে এটা পড়ে না, তারপরে আমি প্রশাসনকে সম্মান করে এটা করিনি। সুতরাং সার্বিক আরো অনেক ঘটনায় আমার কাছে মনে হচ্ছে আমার এলাকার প্রশাসন আমাদের বিএনপির প্রতি একটু বৈরী। কিন্তু বক্তব্য হলো যে প্রশাসনকে চরম নিরপেক্ষতা দেখাতে হবে। সাইদ মোস্তাফিজ এটা ঠিক করেছে, প্রশাসন যদি আপনার এই নির্বাচনকে নিয়ে কোন রকম তালবাহনা করে তাহলে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের চেতনা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। প্রশাসনকে চরম নিরপেক্ষতা দেখাতে হবে এবং আমাদেরকে যারা রাজনৈতিক দল, আমাদেরকেও কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেমন আমাকে বলেছে যে আপনি যদি ছাত্রদের সাথে মত বিনিময় করেন আপনার নির্বাচনে আচরণ বিধি, আমি আস্তে শুনে গেলাম, কারণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। কারণ অনেক রক্তের বিনিময়ে, অনেক সংগ্রামের বিনিময়ে 17 বছর মানুষ রক্ত দিয়েছে, শেষ 36 দিনে মানুষের অসম ত্যাগের মাধ্যমে আমরা গণতন্ত্র পথে যাত্রা করেছি। সুতরাং আমাদের রাজনৈতিক দলকে অনেক দায়িত্বশীল হতে হবে। মাঠে যদি আমাদের উপস্থিতি, রাজনৈতিক কর্মী নেতাদের উপস্থিতি থাকে তাহলে প্রশাসন আপনার দলবাজ হয়েও কিছু করতে পারবে না। আর যেটা বলছে যে ইন্টিমিডেশন, এই যে জনাব আজিজুল বারী হেলাল, এই যে রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ করছে, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, জনগণ কিংবা ভোটাররা এই নির্বাচনের প্রতি কতটা আস্থা রাখতে পারবে সেই প্রশ্ন আমি রাখছি। পরবর্তী অংশে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে। ফারুক হাসান, 2-4 লাইনে শুনতে চাই যে মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে আমরা যদি নির্বাচন কমিশনের ভূমিকাকে মূল্যায়ন করি, কতটা কার্যকর ভূমিকা তারা রাখতে পারছে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, একটা নির্বাচন ধরেন যে কন্ডাক্ট করার প্রধানতম দায়িত্ব যাদের কাঁধে, নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের আন্ডারে যারা থাকবেন, পুলিশ বলেন, প্রশাসন, আনসার, সেনাবাহিনী বা অন্যান্য যে বাহিনী বা ফোর্সগুলো, এখন এরা আসলে মাঠের যে বাস্তবতা, এই বাস্তবতায় কতটা নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে বা পারছে, এটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয়। এই যে অভিযোগগুলো আজকে আসছে, কেন আসছে? যখন এই যে আমি বললাম, যখন ধরেন যে প্রশাসন, পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনীগুলো বিশেষ একটা দল বা বড় একটা দলের দিকে ঝুঁকে যাবে, তখন আসলে তাদের মধ্য দিয়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কতটুকু আসলে বাস্তবায়নযোগ্য বা বাস্তবসম্মত, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে আমাদের সামনে দেখা দেয়। এই জন্য কিন্তু আমরা বারবার বলছি যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু করার ক্ষেত্রে যেমনটি ধরেন যে পুলিশ প্রশাসন বা আমরা এই প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকায় বা দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি, একই সাথে আমরা যারা এই নির্বাচনের অন্যতম অংশীদার রাজনৈতিক দল, আমাদের আচরণে পরিবর্তন নিয়ে আসতে হবে, আমাদের কর্মকাণ্ডেও পরিবর্তন নিয়ে আসতে হবে, আমাদের চিন্তার মধ্যে। রাজনৈতিক দলগুলো কতটা দায়িত্বশীল আচরণ করছে সেই আলোচনায় ফিরতে চাই। বিরতি সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের রিপোর্ট যে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা আবারও ফিরছি আলোচনায়। ফারুক হাসান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে কতটা দায়িত্বশীল আচরণ করছে, নির্বাচনী ট্রেন ট্র্যাকে উঠে গেলেও নির্বাচন নিয়ে শঙ্কা আছে, এমন মন্তব্য করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন এটাকে ট্র্যাকচ্যুত করতে পারেন রাজনীতিবিদ এবং তাদের মনোনীত প্রার্থীরা। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু করার জন্য যে ধরনের অ্যাক্ট করা দরকার, যে ধরনের যে কার্যক্রম তাদের জায়গা থেকে পরিচালনা করা দরকার, সেটা আসলে কতটুকু করছে, এটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। তবে আমি আসলে এই জায়গায় ভিন্ন একটি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই, যেটা অত্যন্ত জরুরি। যেমন ধরেন গণভোট, এই গণভোট আগামী জাতীয় নির্বাচনের উপরে আসলে কতটা প্রভাব ফেলবে, বা এই নির্বাচনে গণভোটের কারণে ধরেন যে আপনার এই নির্বাচনটা আসলে আদতে একই দিনে কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, এটা নানান প্রশ্ন। আবার ধরেন যে কেউ চাচ্ছে এই গণভোটের যে একটা বাস্তবতা, এটা যাতে পরাজিত হয়, গণভোটটা যাতে ধরেন যে না জয়যুক্ত হয়, এরকম একটা ক্যাম্পেইন আমরা কিন্তু সারা বাংলাদেশে বড় একটা গোষ্ঠীর মধ্যে এই প্রশ্ন কিন্তু উঠেছে যে সরকারি যেহেতু গণভোটের আয়োজন করেছে, তখন সরকার হায়ের পক্ষে প্রচারণা চালাতে পারে কিনা। না, সরকার অবশ্যই চালাতে পারে। হাঁটা তো আসলে শুধু সরকারের জন্য না, এটা তো আমাদের পুরো বাংলাদেশের জনগণের কল্যাণেই তো এই গণভোটের আমরা আয়োজন করেছি। আপনি ধরেন এই গণভোট যদি না জয়যুক্ত হয় তাহলে কি হতে পারে? এই গণভোট না জয়যুক্ত হলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রাতিষ্ঠানিক আইনি কোনো ভিত্তি এখন পর্যন্ত আমরা দিতে পারি নাই, বা ভিত্তি নেই। মানে এই গণভোটের কাছে তো দুটি অপশন থাকছে ফারুক হাসান, এই গণভোটের সেখানে যদি ভোটাররা না ভোট দেয় গণভোটে, ভোটারদের কি অপরাধ হবে? ধরেন যে এই গণভোটের মাধ্যমে এই সরকারের একটা প্রাতিষ্ঠানিক আইনি ভিত্তি পাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই গণভোটে যদি আমি না জয়যুক্ত করি তাহলে কি হবে? তাহলে এই সরকারের প্রাতিষ্ঠানিক আইনি ভিত্তি আমি দিতে পারছি না। আর এই সরকারের যদি প্রাতিষ্ঠানিক আইনি ভিত্তি আমি দিতে না পারি, তাহলে এই সরকার এখন পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত নিয়েছে,
যতগুলো সিদ্ধান্ত ইতিমধ্যে ইমপ্লিমেন্ট হয়েছে প্রত্যেকটাই অবৈধ সিদ্ধান্ত বলে সাব্যস্ত ধন্যবাদ হবে। জানাচ্ছি তাহলে এই ফারুক সরকারের হাসান। সবচাইতে বড় সিদ্ধান্তটা কি? এই যে ধন্যবাদ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তাহলে এই সরকার যদি ইনভ্যালিড হয়, অবৈধ হয়, আর এই সরকারের মাধ্যমে আয়োজিত যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তো ভবিষ্যতে অবৈধ সাব্যস্ত হবে। তার মানে আমাদের এই নির্বাচনের স্বার্থে আগামীতে এই যে গণভোট হতে যাচ্ছে, এই গণভোটে হা জয়যুক্ত করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি যারা ফারুক বুঝে হাসান। কিংবা না বুঝে সাইফ ন্যায়ের মুস্তাফিজ। পক্ষে কথা বলছেন, এরা আসলে অবোধ। আমি বারবার বলছি, এরা অবোধ। জি। সুতরাং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, এটা বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার, এনসিপি, সবার উচিত এই গণভোটকে হা জয়যুক্ত করে আমাদের এই ধন্যবাদ সরকারকে ফারুক বৈধতা হাসান, দেওয়া, সাইফ মুস্তাফিজ। আগামী আমার হাতে নির্বাচনকে সময় বৈধতা দেওয়া। খুবই কম। নাহলে কিন্তু একবারে আমরা বিপদে পড়ে যাব। সাইফ মুস্তাফিজ, টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সংস্কারের নামে যতটুকুই উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রায় সব ক্ষেত্রেই বাস্তবায়নে লক্ষ্য ভ্রষ্ট হয়েছে অন্তর্বর্তী সরকার। তারা কার্যত আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে। যদি তাই হয়, তাহলে সংস্কারের আমরা যে প্রস্তাবনাগুলো নিয়ে গণভোট আয়োজন করা হচ্ছে, সেটি আসলে কতটা ফলপ্রসূ হবে বলে মনে করেন? এটা এখন দেখেন, মানে ফারুক ভাই অনেকগুলো পয়েন্ট এনে ফেললেও যে আসলে গণভোটে আমাদের সবারই আসলে হ্যাঁ ক্যাম্পেইনটা করা উচিত। এটা আমি আশা করি যে হিলাল ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রিয় একজন মানুষ, তার মতো দায়িত্বশীল যারা আছেন একটা দলে, তাদের আসলে উচিত স্ট্রেট ফরওয়ার্ড আসলে হ্যাঁ ভোটের ক্যাম্পেইনটা করা। কিন্তু আমরা আসলে খুব দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি তারেক রহমান সাহেব থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব থেকে শুরু করে কেউ আসলে ওই রকম ডিরেক্টলি আসলে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে না। কাইন্ড অফ ধরি মাছ না ছুঁই পানির মতো একটা অবস্থান তারা সব কিছুতেই নিচ্ছে। আওয়ামী লীগের প্রশ্ন বলেন, সংস্কার বলেন, অথবা হ্যাঁ ভোট বলেন। তো বিএনপির জায়গা থেকে আমরা এক্সপেক্ট করি যে তারা যদি হ্যাঁ ক্যাম্পেইনে আসে, কারণ এছাড়া দেখেন গণ অধিকার পরিষদ বলেন, এনসিপি বলেন, জামাত বলেন বা অন্য সব রাজনৈতিক দল কিন্তু অফিসিয়ালি দলের পক্ষ থেকে কিন্তু হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালাচ্ছে। আমরা দেখছিলাম যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললো যে এটা তো তাদের দায়িত্ব না, তাদের দায়িত্ব যে ভোটারদেরকে ভোট দেওয়ার আহ্বান করা। কিন্তু আমার মনে হয় যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় এই সব কিছুর লেজিটিমেট একটা ফিগারকে মানে বৈধতা দেওয়ার জন্য এই গণভোটটা যেমন জরুরি, এবং সামনের বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেটার জন্য অবশ্যই এই সংস্কারটা দরকার। এবং এই সংস্কারটা হওয়ার জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত হতে হবে। এবং এনসিপি সারা বাংলাদেশে যেই আসনগুলোতে আমরা প্রার্থী দেইও নাই, সেই আসনগুলো সহ প্রায় 300 আসনেই আমরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন আগামীকাল থেকে অফিসিয়ালি দুপুর 3টা থেকে শুরু করতে যাচ্ছি। সেখানে আমাদের দলীয় সবাই শুরু করবেন এবং এটা অফিসিয়ালি চলতে থাকবে। আমি আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই। মোশাররফ ঠাকুর বিএনপির একজন সিনিয়র নেতা, ওনার একটি বক্তব্য আসলে সোশ্যাল মিডিয়াতে আজকে আমরা দেখতে পেয়েছি, যেটা আসলে খুবই নিন্দনীয়। কারণ উনি বলেছেন যে মানে নেকাব হিজাব এটা নিয়ে মন্তব্য করেছেন, এটা নাকি ইহুদিরা হচ্ছে ব্যবহার করত। তো আমি মনে করি যে বর্তমান বাংলাদেশে নারীদের পোশাকের ব্যাপারে আসলে এরকম মন্তব্য কারোরই করা উচিত না। যেরকম আমাদের নারীরা শাড়ি পরতে পারবে, জামায়াতের এক নেতাও আক্তারকে উল্লেখ করে একটি মন্তব্য করেছেন, এরকম কোনো মন্তব্যকে আমরা সমর্থন করি না। বর্তমান প্রেক্ষাপটে নারীরা হিজাব নিকাব পরার যেরকম স্বাধীনতা পাবে, শাড়ি বা অন্যান্য যে কোনো পোশাক পরার স্বাধীনতা তাদের পাওয়া উচিত। এবং এই নিয়ে রাজনৈতিক নেতারা কোনো রাজনীতি করা বা কটু মন্তব্য করা কোনোভাবেই কাম্য না। মোশাররফ ঠাকুরের এই বক্তব্যকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আশা করি বিএনপির থেকে দায়িত্বশীলভাবে এই ব্যাপারে তারা ধন্যবাদ জানাচ্ছি সাইফ মুস্তাফিজ। আজিজুল বাড়ি হেলাল, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, গণভোট নিয়ে বিএনপির ভাবনাটা কি? বিএনপি কি প্রচারণা চালাতে কিছুটা অনাগ্রহ দেখাচ্ছে? দেখুন, আমি প্রথমে আমার বিষয়টা ক্লিয়ার করি। আমি এখন একটি নির্বাচনী এলাকায় বসে আছি। এখানে কিন্তু আমি গণভোটের পক্ষে মানুষকে ইন্সপায়ার করছি এবং মানুষকে আমি আহ্বানও করছি যে গণভোটে যাতে হা ভোট জয়যুক্ত হয়। এখন দেখেন যে আপনি গণভোটের পক্ষে আমি ক্যাম্পেইন করছি, তার মানে এই না যদি কেউ আমাদের এই গণভোটের যে 4টা ইস্যুজ আছে, এই ইস্যুজকে তারা না করে, তাকে কিন্তু আমি জোর করতে পারি না। ফর্সিবলি কাউকে আমি বলতে পারি যে আপনি হা ভোট দিন। আমি ব্যক্তিগতভাবে আমার স্ট্যান্ড হা ভোট, এবং মানুষকে আমি হা ভোটের জন্য বলছি। আমাদের দল বিএনপি কিন্তু তার স্ট্যান্ড আপনারা হয়তো বুঝছেন, ক্লিয়ার বুঝতে হবে যে আমরা তো গণভোটে রাজি হয়েছি এবং গণভোটটা অনুষ্ঠিত চান। গণভোটে মানুষ কাকে ভোট দিবে এটা কিন্তু মানুষের ইন্ডিভিজুয়াল চয়েস, কিন্তু পার্টিগতভাবে আমরা গণভোট অনুষ্ঠিত হবে। এখন আমার পার্টির আমি বলছি যে হা ভোট জয়যুক্ত হোক, হা ভোটের ক্যাম্পেইন করছি। কেউ যদি না ভোট করে তার
ফ্রিডমকে আপনি কেড়ে নিতে পারবেন না। তাহলে তো হাসিনা যেটা করেছিল যে সবার নৌকা আমাকে ভোট দিতে হবে, সবাই তিনি যাকে বলবে তাকে বলবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দলও মনে করে যে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে। কিন্তু দল যদি বলে যে আপনারা সমস্ত জনগণ হা ভোটের পক্ষে পড়েন, আমরা সব দল যদি বলি, তাহলে তো আপনার গণতন্ত্রটা হলো না। গণতন্ত্রের বিউটি তো এখানে যে মানুষ কত পার্সেন্ট হা ভোট দিবে। এখন বক্তব্য দেখেন, আরেকটু বক্তব্য, গণভোট যখন ইন্ট্রোডিউস করা হয়েছে, সাইদ মুস্তাফিজ অবশ্যই জানবে, আমি তখন কিন্তু বলেছিলাম যে ফিলোসফিক্যালি এটা একটা রং আইডিয়া হচ্ছে। কারণ যদি গণভোটের বিপক্ষে 20% ভোটও পড়ে, তাহলে তো হাসিনা ওই 20%-এর আপনার মালিক হয়ে গেল, যে হাসিনার আমলটা মানুষ চায়। আমরা গণভোটটা কেন করলাম? যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি, সেই ঐক্যমত গুলো ইমপ্লিমেন্ট করব না, একে অপরের প্রতি বিশ্বাস ছিল না, সেজন্য আমরা করলাম কি, ঠিক আছে পার্টিগুলো যেহেতু কমিটমেন্ট করছে, এখন জনগণের উইলটাও এর সাথে যোগ হলো, তাহলে এটা নৈতিকতার প্রশ্ন দাঁড়ালো। গণভোটটা তো এই জন্য করছি। সুতরাং আপনার এই গণভোটে আপনার আমার দলেরও স্ট্যান্ড, আমি ক্লিয়ার যে আমরা যদি এক লাইনে জানতে চাই আজিজুল বাড়ি হেলাল, যে বিএনপি ক্ষমতায় গেলে কোনটি বাস্তবায়ন করবে, জুলাই সনদ নাকি বিএনপির 31 দফা? এক লাইনে উত্তর দিতে হবে। যে আপনি দেখেন, আমরা 31 দফা প্লাস 31 দফা অনেক কিছু জুলাই সনদের মধ্যে আপনার অ্যাসিমিলেটেড হয়ে গেছে, বুঝছেন? সুতরাং আমরা আমাদের 31 দফাকে প্রায়োরিটি দিব, এবং জুলাই সনদকে আমরা প্রায়োরিটি দিব, সংসদে এগুলো আলোচনা হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আজিজুল বাড়ি হেলাল, ধন্যবাদ জানাচ্ছি ফারুক হাসান এবং সাইফ মুস্তাফিজ আপনাদেরকেও। দর্শক, এখানেই শেষ করছে জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।